শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো কেউ। Yes, হ্যালো। sir. দেখো তো আমরা আজকে ইকোলজির পার্ট 2 বিষয় নিয়ে ডিসকাস করব। ইকোলজি পার্ট 2। তো দেখো ইকোলজিতে আমরা একটা টার্ম শুনেছি, তার নাম কি? পপুলেশন। এই পপুলেশন কাকে বলে, কে বলতে পারবে? হোয়াট ইজ পপুলেশন? বলো, কে বলো পপুলেশন কাকে বলে? স্যার, পপুলেশন বলতে হচ্ছে জননগতভাবে বিচ্ছিন্ন এবং আন্তঃপ্রজননশীল জীবগোষ্ঠী জননগতভাবে বিচ্ছিন্ন। এবং আন্তঃপ্রজননশীল জীবগোষ্ঠী নিজেদের মধ্যে জনন ঘটাতে পারে অন্য কোনো প্রজাতি থেকে জননগতভাবে বিচ্ছিন্ন। আচ্ছা, অন্য কোনো হচ্ছে কি প্রজাতি থেকে, যাই হোক। দেখো তাহলে আমরা বলতে পারি খুব সংক্ষেপে যে একই ধরনের স্পিসিস কোন একটা পার্টিকুলার এরিয়াতে যখন আমরা দেখতে পাবো, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি? পপুলেশন বলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ট্রায়াঙ্গেল গুলোকে আঁকার চেষ্টা করছি প্রত্যেকটা স্পিসিস হিসাবে। তাহলে সেম স্পিসিস প্রেজেন্ট ইন এ পার্টিকুলার এরিয়া, প্রেজেন্ট ইন এ পার্টিকুলার এরিয়া ইন এ সার্টেন টাইম, মানে একটা নির্দিষ্ট সময় কিন্তু থাকতে হবে এখানে, যে কোনো সময় বললে কিন্তু হবে না। এবার এই পপুলেশনের আমরা অনেক কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। আমি আজকে এই পপুলেশনের কথা এই কারণে বললাম, কারণ আমরা পপুলেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখবো। এবার পপুলেশনের মধ্যে যে জিনিসটা আমরা বেশি দেখতে পাই, পপুলেশন ডেনসিটি ক্যারেক্টার হিসাবে আর কি। তারপর হচ্ছে কি জেন্ডার রেশিও, ঠিক আছে, তারপর পপুলেশনের গ্রোথ, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। তো আমরা পপুলেশনের যদি গ্রোথ কার্ভ যদি আমরা স্টাডি করি, পপুলেশনের কি আমরা স্টাডি করব? গ্রোথ কার্ভ। তাহলে মেনলি আমরা দু ধরনের গ্রোথ কার্ভ আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি তোমার এস শেপেড, আর একটা জে শেপেড। এই দু ধরনের গ্রোথ কার্ভ আমরা দেখতে পাই। তো এই পপুলেশনের যে গ্রোথ কার্ভটাকে আমরা এস শেপ বা জে শেপ হিসাবে দেখতে পাই। এবার দেখা হয় যে সমস্ত স্পিসিস যারা মেনলি কেমন হয় না, যারা কে সিলেক্টেড স্পিসিস, তারা মেনলি হচ্ছে কি এস শেপেড গ্রোথ কার্ভ দেখায়। আর যারা হচ্ছে কি তোমার আর সিলেক্টেড স্পিসিস, তাদের মধ্যে আমরা কি দেখতে পাই না, যে শেপেড গ্রোথ কার্ভ আমরা দেখতে পাই। এবার তোমরা বলবে তাহলে এই কে সিলেক্টেড আর আর সিলেক্টেড স্পিসিস বলতে কি বোঝায়? তাহলে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করে নিই। এদিকে লিখবো আমরা কে সিলেক্টেড স্পিসিস, আর এদিকে লিখবো আমরা আর সিলেক্টেড স্পিসিস। দেখো তাহলে কে সিলেক্টেড স্পিসিস এর ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই না? প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি, কে সিলেক্টেড স্পিসিস এর ক্ষেত্রে 1 নম্বর ক্যারেক্টার আমরা দেখতে পাবো যে এখানে বডি সাইজ, কেমন হয় বডি সাইজ? না, এটা হচ্ছে কি তোমার লার্জ হবে, ঠিক আছে। লার্জ মানে বড়, বৃহৎ আকৃতি। কিন্তু এদিকে যদি আমরা বৈশিষ্ট্যটা দেখি তাহলে বডি সাইজটা কেমন হয়? স্মল হবে।
বডি সাইজটা কি হবে, স্মল হবে। নেক্সট দেখো 2 নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, এদের ক্ষেত্রে যদি বডি সাইজটা যদি বেশি হয়, তো এই জন্য এদের ক্ষেত্রে স্মল নাম্বার অফ অফস্প্রিং তৈরি করে। আর এখানে আমরা কি দেখতে পাবো, লার্জ নাম্বার অফ অফস্প্রিং। অফস্প্রিং মানে জানো তো, অপত্য। ঠিক আছে, অপত্য হচ্ছে সংখ্যা এখানে বেশি কম হয়, এটা বেশি হয়। 3 নম্বর আমরা কি দেখতে পাই, 3 নম্বরে আমরা দেখতে পাই এখানে যারা কে সিলেক্টেড স্পিসিস হয়, এদের রিপ্রোডাক্টিভ রেট, যেটা রিপ্রোডাক্টিভ এন্ড গ্রোথ রেট কি হবে, বেশি হবে না কম হবে, কে বলতে পারে? রিপ্রোডাক্টিভ রেট বা গ্রোথ রেট, এটা হচ্ছে কি তোমার কম হবে। এখানে কম, আর এটাতে Yes. পরেরটাতে বেশি। লেস হবে। আর এখানে আমরা কি দেখতে পাবো, রিপ্রোডাক্টিভ এন্ড গ্রোথ রেট, এটা কি হবে, বেশি হবে। ঠিক আছে, এটা কম হবে, এটা বেশি হবে। 4 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে না, যেহেতু হচ্ছে কি তোমার এদের রিপ্রোডাক্টিভ রেট কম বা গ্রোথ রেট কম হয়, তাহলে প্যারেন্টাল কেয়ার আমরা দেখতে পাবো না, পাবো না? প্যারেন্টাল কেয়ার দেখতে পাবো। আর এখানে আমরা নো প্যারেন্টাল কেয়ার, নো প্যারেন্টাল কেয়ার। প্যারেন্টাল কেয়ার মানে কি না, হচ্ছে কি দেখো, পিতা মাতা হচ্ছে কি তার সন্তান সন্ততি বা অফস্প্রিং কে আদর যত্ন করা, আর কি লালন পালন করা। এই জিনিসটা হচ্ছে কি আমরা যারা কে সিলেক্টেড স্পিসিস তাদের ক্ষেত্রে দেখতে পাই। আর এখানে দেখো, যেহেতু তাদের লার্জ নাম্বারের অফস্প্রিং তৈরি হচ্ছে, 2-4টা মারা গেলেও কোনো অসুবিধা নেই। এদের তো হচ্ছে কি স্মল নাম্বারের অফস্প্রিং তৈরি হচ্ছে, কিন্তু তারা লালন পালন করে রাখে যাতে তাদের অফস্প্রিং হচ্ছে না মারা যায়। কি বলা, বুঝতে পারলে? নেক্সট কি আমরা দেখতে পাবো 5 নম্বর ক্ষেত্রে না, 5 নম্বর বৈশিষ্ট্যতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি না, এদের এদের হচ্ছে কি তোমার লাইফ স্প্যানটা কি হবে, লাইফ স্প্যানটা হচ্ছে কি তোমার বেশি হবে। আর এদের ক্ষেত্রে লাইফ স্প্যানটা কি হবে, কম হবে, কম দিন বাঁচে। এরা বেশি দিন বাঁচে, এরা হচ্ছে কি তোমার কম দিন বাঁচে। আচ্ছা, তাহলে কে সিলেক্টেড স্পিসিস আর সিলেক্টেড স্পিসিস সম্বন্ধে একটা ধারণা হয়েছে তোমাদের। তাহলে যদি উদাহরণ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা বলো দেখি এক্সাম্পল কি হতে পারে, আর এদিকে এক্সাম্পল কি হতে এখানে পারে। হচ্ছে ম্যান, এলিফ্যান্ট, কে সিলেক্টেড স্পিসিস। আর তাহলে আর এটা হচ্ছে কি সিলেক্টেড স্পিসিস হিউম্যান, হচ্ছে অ্যান্ট, গ্রাসহপার। এলিফ্যান্ট, এখানে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হতে পারে, অ্যান্ট হতে পারে, গ্রাসহপার। ইনসেক্ট হতে পারে, ঠিক আছে, এটসেট্রা, এরকম যে সমস্ত হতে পারে, তাই না, এলগি হতে পারে। তাহলে এটা হচ্ছে কি তোমার আর সিলেক্টেড, এখানে হচ্ছে কি তোমার কে সিলেক্টেড হিসাবে আমরা তুলে ধরেছি। এবারে শোনো মন দিয়ে, তাহলে এবার যেটা আমরা বলছিলাম যে যদি গ্রোথ কার্ভ যদি আমরা দেখি একটা পপুলেশনে, তাহলে আমরা কি দেখতে পাবো না, যারা কে সিলেক্টেড স্পিসিস, এদের যদি আমরা তোমার গ্রোথ কার্ভটাকে স্টাডি করি, ঠিক আছে, যারা কে সিলেক্টেড স্পিসিস তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, গ্রোথ কার্ভটাকে আমরা দুটো এক্সিসে, এদিকে দিব আমরা টাইম, আর এটা হচ্ছে কি তোমার রেট, কিসের রেট, গ্রোথ রেট। তাহলে টাইমের সাপেক্ষে, আচ্ছা উল্টো করে দিলাম মনে হচ্ছে, এদিকে করে দাও টাইম, আর এদিকে লিখে দাও গ্রোথ রেট। তাহলে কি হবে, কেমন হবে, এখানে একটা লাইন আমরা দিয়ে দেবো যেটাকে বলা হচ্ছে কি
এই লাইনটাকে বলা হচ্ছে কি ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি, যেটা ধারণ ক্ষমতা বলা হয়, বাংলায় কি বলা হয় এটাকে? ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা কি জিনিস? না সর্বোচ্চ একটা পপুলেশনে যতটা স্পিসিস হচ্ছে তার মানে সর্বোচ্চ সংখ্যায় যত স্পিসিস সেখানে বসবাস করতে পারে সেটাকে আমরা তাকে কি বলি? ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। ঠিক আছে, ধরো একটা রুমের মধ্যে সর্বোচ্চ 20 জন হচ্ছে কি তোমার বসতে পারে, তাহলে সেখানে 20 জন হচ্ছে, তাহলে ওই রুমের ক্যারিং ক্যাপাসিটি কত? না 20। একটা বাসে সিট সংখ্যা থাকে তোমরা জানো, তো 62 সিটেড বাস, তাহলে ওই বাসের ক্যারিং ক্যাপাসিটি কত? 62। তাহলে সর্বোচ্চ সংখ্যায় যে তোমার হচ্ছে কোনো একটা পপুলেশনে ফিট হতে পারবে বা নর্মালি হচ্ছে কি বসবাস করতে পারবে, সাধারণভাবেই ওরা হচ্ছে কি চলাফেরা করতে পারবে, ওই সংখ্যাটাকে আমরা কি বলি? ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। বুঝতে পারলে কি বললাম? এবার দেখো তাহলে আমরা কি দেখতে পাবো এখানে? না এখানে এরকম করে আস্তে আস্তে বাড়তে একটা সময় পরে কিন্তু এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, তো এটাকে দেখতে কেমন হচ্ছে দেখো, অনেকটা এস আকৃতির মতন হচ্ছে না? তো এই জন্য এটাকে আমরা কি বলি? এস শেপেড গ্রোথ কার্ভ। ওকে, তাহলে এস শেপেড গ্রোথ কার্ভ কেন বললাম আমরা? দেখতে এস শেপেড এর মতন কেন? দেখো তোমরা দেখতে পাচ্ছ যে যারা কে সিলেক্টেড স্পিসিস, যাদের ক্ষেত্রে বডি সাইজ লার্জ, অফস্প্রিং এর তোমার হচ্ছে কি সংখ্যা হচ্ছে কম, রিপ্রোডাক্টিভ এবং গ্রোথ রেট কম, তোমার প্যারেন্টাল কেয়ার হচ্ছে কি তোমার হচ্ছে কি রয়েছে, বেশি দিন বাঁচে। ঠিক আছে, আরো অনেক বৈশিষ্ট্য আছে, এই বললাম না, আমি মূল বৈশিষ্ট্যগুলোকে বলেছি। তো তাদের ক্ষেত্রে কি হবে? তারা একটা এমন সংখ্যায় বাড়বে না। ঠিক আছে, মানে ওদের হচ্ছে কি তোমার ডেথ রেট আর হচ্ছে তোমার হচ্ছে কি হয় মানে নেটালিটি মোর্টালিটি। ঠিক আছে, নেটালিটি মোর্টালিটি এই দুটো জিনিস হচ্ছে কি তোমরা নিশ্চয়ই জানো। নেটালিটি মোর্টালিটি রেটটা হচ্ছে তোমার কি হবে? প্রায় কাছাকাছি সমান হবে। তো তখন হচ্ছে কি হয় না, আমরা এরকম একটা স্টেবল কন্ডিশনে ওরা রান করবে। তো যেহেতু দেখতে এস আকৃতির মতন হয়, তাহলে আমরা বলবো কি এটাকে এস শেপেড গ্রোথ কার্ভ, তাই না? তাহলে তোমরা কিভাবে মনে রাখবে? তাহলে মনে রাখবে, এখানে আমি স্টার দিয়ে করে দিচ্ছি যে এস কে মানে কি মনে রাখবে? এস মানে হচ্ছে কি তোমার এস শেপেড গ্রোথ কার্ভ, আর কে মানে হচ্ছে কি কে সিলেক্টেড স্পিসিস। কি বলা বুঝতে পারলে? এস কে মানে কি গো? শাহরুখ খান, তাই তো? এস কে মানে তোমরা কার নাম জানো? এস কে মানে যা, এটা চুপচাপ কেন? আরে বুঝতে পারছো তো? হ্যালো, স্যার এটা ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে হচ্ছে কি তোমরা এইভাবে মনে রাখবে। চলো এবার হচ্ছে কি দেখো, এবার যেটা আর সিলেক্টেড ক্ষেত্রে, আর সিলেক্টেড স্পিসিস, ওদের ক্ষেত্রে আমরা কেমন দেখতে পাবো? ওদেরও সে কিভাবে তোমরা দুটো হচ্ছে কি তোমার তৈরি করো, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে কি তোমার গ্রোথ রেট। তাহলে এখানে কি হবে? এই যে ক্যারিং ক্যাপাসিটিটাকে এটা ছাড়িয়ে চলে যায় বলে হঠাৎ করে হচ্ছে কি এদের সংখ্যাটা কমতে থাকে, নিচের দিকে থাকে। তো দেখতে কেমন হয়? যে আকৃতির মতন হয়। তো এই জন্য এটাকে আমরা কি বলি? যে শেপেড গ্রোথ কার্ভ, তাই না? যে শেপেড। তো এই জন্য মনে রাখবি আর জে। কিন্তু তোমরা এফএম টেফএম শোনো? এফএম হুম, আরে তোমরা কেউ এফএম টেফএম শোনো? এফএম জানো তো? আগে শুনতাম, এখন শুনি না। আগে শুনতে, তাহলে তোমরা যে শুনতে, তোমরা তো অনেকেই রয়েছে, তোমরা কি ঘুমিয়ে পড়েছো সবাই নাকি?
তোমরা কি ঘুমিয়ে পড়েছো? না স্যার। না না স্যার। স্যার। দুজন তিনজন মাত্র উত্তর দিচ্ছি, কথা বলছি, বাকিরা হচ্ছে কি তোমার সব ঘুমিয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, তাহলে আরজে মানে হচ্ছে কি তোমার আরজে সায়ন। আমি যখন হচ্ছে কি 2008 সালে বা 10 সালের কথা বলছি, তখন আমরা খুব বেশি এফএম শুনতাম, তখন মোবাইল টোবাইল তো খুব একটা বেশি আসেনি, তো তখন হচ্ছে দেখবে আরজে সায়ন। হ্যাঁ, তোমার হচ্ছে প্রথমে কিছু কথা বলবে, তারপর গান শোনাবে। তাহলে সেই আরজে কথা দিয়ে মনে রাখবে। তাহলে এসকে আর আরজে, আরজে মানে হচ্ছে, আর মানে হচ্ছে কি তোমার তাহলে আর সিলেক্টেড স্পিসিস, যে যে মানে হচ্ছে কি যে সেভেড গ্রোথ কার, ঠিক আছে। আর এখানে তোমরা মনে রাখবে কি, কে মানে ক্যারিং ক্যাপাসিটি, তোমার এস কে মানে হচ্ছে এস মানে এস সিলেক্টেড স্পিসিস, আর হচ্ছে কে মানে কে এস সেভেড গ্রোথ কার, কে মানে হচ্ছে কে সিলেক্টেড স্পিসিস। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো এবারে দেখো, কিছু স্লাইড নিয়ে নিলাম। এবার যেটা আমরা পড়বো সেটা কি পড়বো আমরা, এবার একটা নতুন কনসেপ্ট পড়বো। আমাদের পপুলেশনে আমরা তিনটি ক্যাটাগরির স্পিসিস দেখতে পাই। একটা পপুলেশনে আমরা তিনটি ক্যাটাগরির স্পিসিস দেখতে পাই, ঠিক আছে। কি কি না, একটা হচ্ছে কি তোমার প্রি রিপ্রোডাক্টিভ, দু নম্বর হচ্ছে কি রিপ্রোডাক্টিভ, তিন নম্বর হচ্ছে কি পোস্ট রিপ্রোডাক্টিভ। এই তিনটের মানে আশা করি সবাই তোমরা জানো, তাই না? কারোর কি ডাউট আছে যে প্রি রিপ্রোডাক্টিভ মানে কি, রিপ্রোডাক্টিভ মানে কি, পোস্ট রিপ্রোডাক্টিভ মানে কি? কারোর কি ডাউট আছে? থাকলে বলতে পারো নির্দ্বিধায়। না স্যার, ডাউট নেই। ডাউট নেই। এবার একটা পপুলেশনের গ্রোথ কেমন হবে সেটা ডিপেন্ড করছে এদের সংখ্যার উপরে। অর্থাৎ হতে পারে যে এমন একটা হতে পারে যে কোন একটা পপুলেশনে, আচ্ছা আমি এটা পি আর দিয়ে প্রকাশ করছি, এদের সংক্ষেপ নামগুলো দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো লিখতে হবে না হলে। এটা আছে পি আর, এটা আর, এটা আছে কি পিও আর, ঠিক আছে। তাহলে এই কোন একটা পপুলেশন এমন হতে পারে যে পি আর এর সংখ্যা বেশি কার থেকে, আর এর থেকে, আবার আর এর সংখ্যা বেশি কার থেকে না পিও আর থেকে। তাহলে এই যে পপুলেশনটা কেমন হবে তোমরা বলো, এই পপুলেশনটা কেমন হবে? এটা হবে ভূমি প্রশস্ত। না, আমাকে বলো যে এরা এই পপুলেশনের গ্রোথটা কেমন হবে? ত্রিভুজাকৃতি স্যার। ত্রিভুজাকৃতি, যেটা আপরাইট হবে। ব্রড। মানে আমি আমি সেটা বলছি না, তাহলে তোমরা বলো যে গ্রোথটা বেশি হবে না কম হবে, মানে গ্রোথটা ধীরে ধীরে কমবে এবং বয়স্কদের সংখ্যা কমে যাবে। প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যা সব থেকে বেশি থাকবে, রিপ্রোডাক্টিভ কিছুটা কমবে, পোস্ট রিপ্রোডাক্টিভ একেবারে কমে যাবে। এবং যেটা একটা হ্রাসপ্রাপ্ত পপুলেশন এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। হ্রাসপ্রাপ্ত বলে দিলে তুমি, মানে ইয়ং এর সংখ্যা বেশি আর তুমি বলে দিচ্ছ যে হ্রাসপ্রাপ্ত। আচ্ছা আর একটা শর্ত বলি আমি, দিলে তোমরা ধরতে পারবে। পি ও আর, তারপর হচ্ছে কি আর, তারপর হচ্ছে কি পি আর। আবার একটা শর্ত হচ্ছে কি পি আর ইকুয়াল টু আর ইকুয়াল টু পিও আর। সেকেন্ড কেসে পপুলেশন আর দু নম্বরটা হচ্ছে মানে গ্রোয়িং মানে ডিক্লাইনিং পপুলেশন, আর উপরেরটা হচ্ছে মানে ফার্স্টেরটা হচ্ছে গ্রোয়িং পপুলেশন। একদমই এটা এটা হচ্ছে ফাস্ট গ্রোয়িং পপুলেশন হয়ে যাবে। পপুলেশন কোথায়, এটা হচ্ছে কি তোমার কি হবে, ডিক্লাইন হয়ে যাবে, মানে নেগেটিভ গ্রোথ হয়ে যাবে, নেগেটিভ। আর এটা হয়ে যাবে কি স্টেবল, স্টেবল মানে তোমার কি হবে স্থায়ী যেটা, ঠিক আছে।
তোমরা এটাকে কিভাবে মনে রাখবে, এরও হচ্ছে কি তোমার মনে রাখার কৌশল রয়েছে। দেখো, যেখানে কম বয়সী ছেলে মেয়েদের সংখ্যা বেশি, ঠিক আছে, আবার সেখানে তাহলে কি হবে, তারা যখন ম্যারিড হবে সেখান থেকে আবার অফস্প্রিং তৈরি হবে, তাহলে আস্তে আস্তে পপুলেশনের গ্রোথটা বাড়বে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যায়, ইন্ডিয়া চাইনা, ঠিক আছে, ইন্ডিয়া চাইনা। ডিক্লাইন কোথায় দেখা যাবে, জাপানের ক্ষেত্রে। স্টেবল কোথায় দেখা যায়, ইউএসএ, ঠিক আছে। এবার দেখো, জাপানের ক্ষেত্রে দেখবে ওদের হচ্ছে কি তোমার বৃদ্ধ বিদ্যার শহর বলা হয়, এই জন্য পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি রিপ্রোডাক্টিভের তুলনায়, আবার প্রি রিপ্রোডাক্টিভের থেকে রিপ্রোডাক্টিভটা হচ্ছে কি তোমার বেশি। তাহলে ওখানে কি হয়, ওখানে হচ্ছে কি তোমার যারা মানে রিপ্রোডাক্টিভ এজে রয়েছে ওরা মানে বিয়ে করতে চাইছে না, ঠিক আছে, ওরা হচ্ছে কি তোমার বিয়ে মানে সংসার নিতে মানে পছন্দ করছে না। ফলে ওখানে হচ্ছে কি তোমার কি হচ্ছে, তাহলে এই প্রি রিপ্রোডাক্টিভ এর সংখ্যাটা হচ্ছে কি আস্তে আস্তে করে কমছে। ফলে সেখানে হচ্ছে কি তোমার কি হবে, আমরা ডিক্লাইন পপুলেশন আমরা দেখতে পাবো। এবার যেটা দেখো, প্রথম শর্ত যেটা, 1 নম্বর যে শর্ত, পি আর গ্রেটার দেন হচ্ছে কি আর গ্রেটার দেন হচ্ছে কি পিওআর। এটা হচ্ছে কি যদি আমরা স্ট্রাকচারটা দেখি কেমন হবে, না এই যে স্ট্রাকচারটা যেটা হবে সেটা হচ্ছে কি তোমার ট্রায়াঙ্গুলার। কেমন হবে, না ট্রায়াঙ্গুলার। নিচে থাকবে হচ্ছে কি তোমার পিআর, মাঝখানে থাকবে আর, উপরে থাকবে পিওআর। ওকে, তো এটা তাহলে কেমন দেখতে হবে, ট্রাইঅ্যাঙ্গুলার, অর্থাৎ ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতি হয়েছে। এবার হচ্ছে কি তাহলে কি আর কি বললাম, পজিটিভ গ্রোথ দেখা যাচ্ছে, পজিটিভ গ্রোথ, ঠিক আছে। এবং আর কি দেখতে পাবে, পজিটিভ গ্রোথ ট্রায়াঙ্গুলার শেপেড হচ্ছে, এবং এটা আমরা কি বলতে পারি যে এটা হতে পারে যে তোমার, এটা আমরা বললাম কি ইন্ডিয়া চাইনা এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যেতে পারে। চলো এবারে 2 নম্বর কন্ডিশনটা আমরা লিখে ফেলি। 2 নম্বর কি বলা হয়েছিল, পি ও আর গ্রেটার দেন পি আর। এটা হচ্ছে কি তাহলে বৈশিষ্ট্যটা কিভাবে হয়, এটা হচ্ছে কি তোমরা মনে রাখবে এইভাবে হবে, উল্টানোর কলসির মতন, নিচেরটা এখানে বেশি এটা হয়, তাই তো, না আমি ভুল বললাম, উল্টানো কলসি তো হবে তো, না না এটা হচ্ছে ঘন্টাকৃতির হবে, এটা উল্টানো কলসি হবে স্যার, আর্ন ঠিক আছে শেপ। তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আর্ন শেপেড। 1 নম্বর হচ্ছে কি তোমার, আচ্ছা ছবিটা একটু তাহলে ভালো করে আঁকি কি, নাহলে তোমরা বলবে কি ছবি হয়ে গেল। আগের থেকে অনেকটা বেটার, যাই হোক এটাতে পেন টেপে আঁকা যায় না খুব ভালো। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে কম কি আছে, পিও আর, এটা হচ্ছে কি তোমার আর, এটা হচ্ছে তোমার পি আর, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো যে এটা আর্ন শেপেড, বা কি বললাম উল্টানো কলসির মতন। স্যার এটা উল্টো হয়ে স্যার পিআরটা সমান নিচে হবে। সরি 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 উল্টো একটু লিখে দিলাম। ঠিক, এই যে তোমরা হচ্ছে কি তাহলে পড়াশোনা করছো, তাহলে তোমরা পড়াশোনা করছো, তাহলে এটা কি হবে, পি আর, এটা আর, এটা পিও আর। তাহলে এটা হচ্ছে তোমার ডিক্লাইন পপুলেশন, এটা হচ্ছে তোমার নেগেটিভ গ্রোথ, নেগেটিভ গ্রোথ দেখা যাবে।
এটা হচ্ছে তোমার জাপানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো 3 নম্বর কন্ডিশন আমরা কি বলেছিলাম? 3 নম্বর বলা হয়েছিল যে পি আর গ্রেটার দেন আর ইকুয়াল টু আর ইকুয়াল টু হচ্ছে কি তোমার পিও আর। এটা কেমন দেখতে হয়? এটা হবে বেল শেপড, বেল শেপের, ঘন্টা আকৃতি। ঘণ্টাকৃতি, ঘণ্টাকৃতির হয়ে যাবে। দেখো এটা পি আর, এটা আর, এটা পিও আর। তাহলে 1 নম্বর হচ্ছে কি মনে রাখবে, এটা বেল শেপেড হবে। এটা হচ্ছে তোমার স্টেবল পপুলেশন, ঠিক আছে, এটা আমরা ইউএস এর ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এই 3টে জিনিস মনে রাখবে। এই 3টে জিনিস হচ্ছে কি তোমার হচ্ছে কি পরীক্ষায় দিতে পারে। এই 3টে জিনিস আমাদের পরীক্ষায় দিতে পারে। চলো এবারে নতুন কনসেপ্ট আমরা দেখব। এবার আমরা দেখব যে ইকোলজিতে আমরা ইন্টারাকশন দেখতে পাই, যেটাকে আমরা ইকোলজিক্যাল ইন্টারাকশন আমরা বলে থাকি। তো সেই ইন্টারাকশন আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? একটা পজিটিভ ইন্টারাকশন, একটা নেগেটিভ ইন্টারাকশন, তাই তো? একটা পজিটিভ ইন্টারাকশন, একটা নেগেটিভ ইন্টারাকশন। তো সেই জিনিসগুলো থেকে পরীক্ষায় দেয়, আমরা ওই জিনিসগুলো থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে প্রথমে যেটা আমরা দেখব 1 নম্বর কি, ইকোলজিক্যাল ইন্টারাকশন। তো এখানে 1 নম্বর হচ্ছে কি তোমার মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম, মিউচুয়ালিজমে কি হয় না, এই মিউচুয়ালিজমের ক্ষেত্রে বোথ, মানে এটাকে আমরা প্লাস প্লাস সাইন দিয়ে প্রকাশ করি, এবং এখানে কি হয় বোথ, দুজনই উপকৃত হয়। হ্যাঁ বোথ স্পিসিস হচ্ছে কি বেনিফিট ফ্রম ইচ আদার, বেনিফিট ফ্রম ইচ আদার্স, অর্থাৎ একে উপরের দ্বারা হচ্ছে কি বেনিফিটেড হবে। তাহলে মিউচুয়ালিজমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একটা স্পিসিস আর একটা স্পিসিসের সঙ্গে যদি তারা মিউচুয়ালিজম করে, তাহলে আমরা বলতে পারি যে সেটা কি হয় না, তোমার হচ্ছে কি দুজনই হচ্ছে উপকৃত হবে। একটা এক্সাম্পল বলো। দুইজনের স্বাধীনভাবে কিন্তু বাঁচতে পারবে না। না, হ্যাঁ। স্বাধীনভাবে বাঁচতে, এটা ঠিক, স্থায়ীভাবে, এটা স্থায়ীভাবে থাকবে তো। হ্যাঁ স্থায়ীভাবে থাকবে। স্থায়ীভাবে উদাহরণ, থাকবে, দুজন পৃথকভাবে বাঁচতে পারবে না। ইয়েস, উদাহরণ কি হবে? লাইকেন, মাইকোরাইজা হতে পারে, রাইজোবিয়াম হতে পারে, মাইক্রোরাইজা, লাইকেন হতে পারে। আর হচ্ছে কি রাইজোবিয়াম। চলো দেখো 2 নম্বর কি, 2 নম্বর টাইপসটা দেখে নিই আমরা। 2 নম্বর হচ্ছে কি তোমার কমেনসালিজম। কমেনসালিজম, +0। কমেনসালিজমের ক্ষেত্রে কি হয়? একজন উপকৃত হবে, কমেনসালিজম আরেকজনের উপর হচ্ছে কোনো কি প্রভাব পড়বে প্লাস না। আর হচ্ছে কি জিরো। জানি মনে হয় হ্যাঁ মিট ক্র্যাবের রিলেশন। দেখো তাহলে প্লাস আর জিরো, এখানে কি হচ্ছে কি একজন বেনিফিট হচ্ছে আর একজন বেনিফিটও হয় না, হ্যাঁ মানে হচ্ছে কি বা হার্মও হয় না, ঠিক আছে। একজন হচ্ছে কি বেনিফিটেড হচ্ছে আর একজন উপকৃত হচ্ছে না, আবার লাভবানও হচ্ছে না, নিউট্রাল, নিউট্রাল। এবার কি হয় তাহলে, ওয়ান বেনিফিটেড অ্যানাদার, আবার হচ্ছে কি হয় অ্যানাদার নিউট্রাল। এক্সাম্পল কি হবে? এক্সাম্পল রামোরা, রামোরা মাছ। ওই তো সি অ্যানিমোন আর হারমিট ক্র্যাব।
হারমিট ক্রেপ আর কি অ্যানিমল। মাছ। অ্যান্ড সি অ্যানিমল। চলো 3 নম্বরের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? 3 নম্বরে দেখতে পাবো আমরা নিউট্রালিজম। নিউট্রালিজম নিউট্রালিজমের ক্ষেত্রে কি হয়? 0-0। ঠিক আছে, দুজনই হচ্ছে কি তোমার, কেউ কারোর হচ্ছে কি কোনো লাভও হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, দুজন দুজন থাকছে, কেউ কারোর সঙ্গে হচ্ছে কি তোমার লাভও হচ্ছে না, নিউট্রাল। এর একটা উদাহরণ বলতে পারবে? এর একটা উদাহরণ বলতে পারবে? দুজনই নিউট্রাল থাকছে। স্যার অর্কিড আর প্লান্ট ভেবেছিলাম, অর্কিড আর এমনি কিন্তু সেখানে তো প্যারাসাইট হয়ে যাচ্ছে মনে হয়। নিউট্রালিজম তাহলে কি হবে? কি হবে? যাই হোক, নিউট্রালিজমটা পরে বলছি, হ্যাঁ, কেন মনে পড়ছে না। 4 নম্বর চলো। 4 নম্বর হচ্ছে কি তোমার প্রিডেশন। প্রিডেশনে কি হবে? দুজনই প্লাস 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 না, প্লাস আর মাইনাস। এই প্লাস প্লাস দুজনে প্রিডেশন হয় বাবা। প্রিডেশন মানে হচ্ছে কি প্লাস আর তোমার মাইনাস। শিকার শিকারি সম্পর্ক। দেখো প্লাস মাইনাস, ঠিক আছে, যেমন হচ্ছে লায়ন আর ডিয়ার, লায়ন এন্ড ডিয়ার। তাহলে লায়ন এখানে প্লাস, ডিয়ার এখানে মাইনাস, তাই না? চলো 5 নম্বর। দেখো তাহলে 5 নম্বরে কি আসবে? 5 নম্বর হচ্ছে কি তোমার প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম এটা কি হবে? প্লাস মাইনাস। প্লাস মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস। এটা হচ্ছে তোমার, ধরো একটা তোমার বলো, এটা অর্কিড, তাই তো? অর্কিডস, অর্কিড আর ওই একটা প্লান্ট। ঠিক আছে, অর্কিডস, অ্যাসকারিস লুব্রিকয়েডিস ফিতালিস। অ্যাসকারিস লুব্রিকয়েডিস হতে পারে। ওটাও তো হবে। আর কোনো আচ্ছা, ব্যাকটেরিয়া যখন আপনার বডিতে ইনফেক্ট করছে সেটাও হবে। অবভিয়াসলি কোনো হচ্ছে কি তোমার ইনফেক্টিভ বা কোনো হচ্ছে কি ডিজিজ কজিং ব্যাকটেরিয়া। আচ্ছা, কম্পিটিশনে কি হয় কে বলতে পারবে? এখানে কম্পিটিশন মাইনাস মাইনাস হবে। দুটোই মাইনাস। মাইনাস। একদম। তাহলে কম্পিটিশন করতে নেই কারোর সাথে, তাই না? সেটা পড়াশোনায় হোক বা যে কারণে হোক। তাহলে কম্পিটিশনে কি হয়? দুজনে কিন্তু মাইনাসে পড়ে। ঠিক আছে, যেমন হচ্ছে কি তোমার একটা উদাহরণ মনে রাখবে, পেডি অ্যান্ড উইডস। ধান গাছ আর হচ্ছে কি তোমার উইডস, তারা দুজন যদি কম্পিটিশন করে তাহলে দুজনেই ক্ষতি হবে। চলো 7 নম্বর। আচ্ছা, এবার আর কি আসবে? কমেন্সালিজম তো আমরা বলেছি। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার এমেনসালিজম। এমেনসালিজম এমেনসালিজমে মনে রাখবে 0 আর মাইনাস। ঠিক আছে, 0 মাইনাস। অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স এটা পার্থেনিয়াম গাছও হবে, পার্থেনিয়াম। পার্থেনিয়ামও হতে পারে। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে কি তোমার কি হবে? প্রোটো কোঅপারেশন। প্রোটো কোঅপারেশন। প্রোটো কোঅপারেশন কি হবে এটা? প্রোটো কোঅপারেশনে কি হয়? প্লাস প্লাস। না, প্রোটো কোঅপারেশনে হচ্ছে কি আমরা কি দেখতে পাবো? হ্যাঁ স্যার, প্লাস প্লাস হবে, কিন্তু দুজন স্বাধীনভাবে বাঁচতে দুটোই পারবে। প্লাস হবে। প্লাস প্লাস। উদাহরণ কি হবে? উদাহরণ সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া হবে। আর ওই সাকার হাঙর মাছের সঙ্গে গায়ে লেগে থাকবে সাকার যুক্ত ছোট মাছ হাঙরের দেহে। সন্ন্যাসী কাঁকড়া হচ্ছে কি তোমার কি বলা হয়? কি ক্রেপ বলা হয় এটা?
সন্ন্যাসী কোনটাকে আমরা হারমিট হারমিট, ক্র্যাব বলি। হ্যাঁ হারমিট ক্রেব, হারমিট ক্রেব। ঠিক আছে, তাহলে একটা জিনিস মনে হয় আমরা উদাহরণটা বললাম না, সেটা হচ্ছে কি নিউট্রালিজম। নিউট্রালিজমের একটা উদাহরণ ছিল, মনে পড়ছে না আমার এই সময়। ঠিক আছে, মনে পড়ছে না আমার, ছেড়ে দাও। দেখো তাহলে হচ্ছে কি আপাতত এগুলোই তোমরা মনে রাখো, এইগুলোই তোমরা হচ্ছে কি মনে রাখো। চলো এবারে আমরা দেখবো কি প্লান্ট সাকসেশন। প্লান্টের সাকসেশন, দেখো প্লান্টের যদি আমরা সাকসেশন দেখি তাহলে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা আছে তোমার প্রাইমারি সাকসেশন, আর এটা আছে তোমার সেকেন্ডারি সাকসেশন। প্রাইমারি সাকসেশন কাকে বলে না, যদি কোনো একটা স্থানে প্রিভিয়াসলি কোনো কিছু ভেজিটেশন ওখানে ছিল না, ঠিক আছে, তাহলে প্রিভিয়াস যদি কোনো একটা স্থানে যদি কোনো সাকসেশন না থাকে, সেখানে যদি তোমার সয়েল ফরমেশন হয়ে যাওয়ার পর যদি সেখানে আমরা পপুলেশন গ্রো হতে দেখি, মানে তোমার হচ্ছে ভেজিটেশন তৈরি হয়, তখন তাকে আমরা কি বলছি প্রাইমারি সাকসেশন। কি বলো বুঝতে পারলে? সেকেন্ডারি সাকসেশন কাকে বলে না, যদি খরা, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, উল্কাপাত এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো একটি স্থানের পপুলেশন যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে আবার যদি কোনো ভেজিটেশন তৈরি হয়, তখন তাকে আমরা বলি কি সেকেন্ডারি সাকসেশন। এবার সাকসেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রথম যে স্পিসিসটা গ্রো করে তাকে আমরা কি বলি পায়োনিয়ার স্পিসিস। ঠিক আছে, পায়োনিয়ার। পায়োনিয়ার মানে কি ফার্স্ট গ্রোয়িং, যে তোমার হচ্ছে কি স্পিসিস ইন এ সাকসেশন, তখন তাকে আমরা কি বলি পায়োনিয়ার স্পিসিস। এবার সর্বশেষ যে স্পিসিস গ্রো করে তাকে আমরা কি বলি ক্লাইম্যাক্স স্পিসিস। এটা হচ্ছে কি লাস্ট যে গ্রোয়িং স্টেবল যে পপুলেশন, সেটাকে আমরা কি বলবো না ক্লাইম্যাক্স স্পিসিস। ঠিক আছে, এবারে পায়োনিয়ারের একটা উদাহরণ বলো, পায়োনিয়ার স্পিসিসের। এটার এক্সাম্পল হচ্ছে কি তোমার লাইকেন। ঠিক আছে, তো নর্মালি কি হয় না, কোনো একটা পরিত্যক্ত জায়গাতে আমরা প্রথমে যে স্পিসিসটাকে গ্রো হতে দেখি সেটা হচ্ছে লাইকেন। লাইকেন কি করছে দেখো, কিছু অর্গানিক অ্যাসিড রিলিজ করে। এই অর্গানিক অ্যাসিড কি করছে না ক্ষয় সৃষ্টি করছে, প্লাস এই লাইকেন কিছু হচ্ছে কি তোমার মারা যাচ্ছে, ফলে সেখানে একটা মানে হালকা লেয়ারের ওটা সয়েল ফরমেশন হচ্ছে। এবারে এই লাইকেন কি করে না ফেসিলেট করে যাতে সেখানে মস জন্মায়। ঠিক একইভাবে মস থেকে হচ্ছে কি তোমার ফার্ন জন্মাবে। এই ফার্ন থেকে হচ্ছে কি তোমার কি আসবে না জিমনোস্পার্ম আসবে। জিমনোস্পার্ম থেকে কি হয় আসে না এনজিওস্পার্ম আসবে। দেখো এইভাবে মানে এটা 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 অনেকটা টাইম লাগে, এটা হতে হচ্ছে কি এটা অনেক টাইম টেকিং প্রসেস। ঠিক আছে, অনেকটা সময় লাগবে, তবে গিয়ে হচ্ছে কি এই স্টেপ গুলো হচ্ছে কি আমরা দেখতে পাবো। ওকে,
এবং এই স্টেপের পরে যেটা আছে তাহলে প্রথমে যে তৈরি হলো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে জিরো সেরি স্যার, পায়োনিয়ার স্পিসিস। হ্যাঁ, এটা কি জিরো সেরি? মানে এটা নর্মাল, এটা একটা নর্মাল আমরা বললাম, জেরো সিরি ক্ষেত্রে নয়, এটা নর্মাল। আর এটা হচ্ছে কি তোমার ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স স্পিসিস। এবার দেখো এই যে তোমার হচ্ছে কি প্রত্যেকটা যে স্টেপ চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা সেরাল স্পিসিস বা সিরি আমরা বলে থাকি, সিরি। ঠিক আছে, সিরি। এই যে তোমার একটা লাইকেন থেকে চেঞ্জ হচ্ছে মোস, মোস থেকে হচ্ছে কি ফার্ন, ফার্ন থেকে জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম থেকে এনজিওস্পার্ম, এগুলোকে আমরা সিরি বা সেরি হিসাবে আমরা বলে থাকি। কি বললাম বুঝতে পারলে? আমরা কি বলে থাকি? সেরি বা তোমার হচ্ছে কি সিরি হিসাবে আমরা বলে থাকি। এবার এখানে আমরা দেখতে পাই যে ডিফারেন্ট জায়গায় আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কি তোমার আমরা কি দেখতে পাবো না, আমরা হচ্ছে কি তোমার এই স্পিসিসের যে ভেরিয়েশন গুলো আমরা দেখতে পাবো। যদি জলভূমিতে হয় কোন একটা সাকসেশন, তখন তাকে আমরা কি বলি? হাইড্রোসিরি। যদি তোমার মরুভূমিতে হয় তখন তাকে আমরা কি বলি? জেরোসিরি। যদি সেটা কোনো পাথুরে এলাকা হয়, লিথোসিরি। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন হচ্ছে কি তোমার সাকসেশনের আমরা কি দিয়ে থাকি? আমরা নাম দিয়ে থাকি। কি বললাম বুঝতে পারলে? আমরা কি দিয়ে থাকি না, নামগুলোকে দিয়ে থাকি। ওকে, আচ্ছা, এখানে যেহেতু আমি এখানে বলছিলাম যে প্রাইমারি সাকসেশন আর সেকেন্ডারি সাকসেশন, এছাড়াও আরো আরো কিছু আছে, যেমন হচ্ছে কি তোমার অটোজেনিক সাকসেশন আর এলোজেনিক সাকসেশন। এটা কি জিনিস একটু বলে দিই, কারণ এই দুটো টার্ম থেকেও পরীক্ষা প্রশ্ন দেয়। কি বললাম? অটোজেনিক আর এলোজেনিক। আরো দুটো দিয়ে থাকে, কি বললাম? এটা আছে অটোজেনিক সাকসেশন। কাকে বলে জানো অটোজেনিক সাকসেশন? যে সাকসেশনে হচ্ছে কি তোমার সাকসেশনটা আছে কন্ট্রোল হচ্ছে কার দ্বারা? বায়োটিক কম্পোনেন্ট দ্বারা। ঠিক আছে, কন্ট্রোল বাই বায়োটিক তোমার হচ্ছে কি কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। বুঝতে পারলে? তাহলে যে সাকসেশনে আমরা কি দেখতে পাচ্ছি, কোন সাকসেশনটা কন্ট্রোল হচ্ছে তোমার বায়োটিক কম্পোনেন্ট। বায়োটিক কম্পোনেন্ট মানে যারা লিভিং কম্পোনেন্ট, তাই না? আর একটা কি বললাম? এলোজেনিক সাকসেশন। এলোজেনিক সাকসেশন কাকে বলা হয় না, এখানে হচ্ছে কি তোমার এবায়োটিক কম্পোনেন্ট দ্বারা তোমার হচ্ছে কি কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোলস বাই এবায়োটিক কম্পোনেন্টস। এবায়োটিক কম্পোনেন্টস মানে কি? মানে তোমার টেম্পারেচার, ওয়াটার, সানলাইট, সোয়েল। ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে কি তোমার নন লিভিং কম্পোনেন্ট যেগুলো, তো সেগুলো দ্বারা যদি তোমার হচ্ছে কি কন্ট্রোল হয় তখন তাকে অ্যালোজেনিক সাকসেশন আমরা বলে থাকি। ওকে, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি সবাই? হ্যাঁ না স্যার। চলো এবার হচ্ছে কি আমাদের আনুষঙ্গিক ভাবে যেটা আমাদের পড়ানো ছিল, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে তোমার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, এটা মেনলি তোমরা সবাই পড়েছো বহু ছোট স্যার, থেকে। বলো। ওই যে নিউট্রালিজমের উদাহরণটা হচ্ছে টারান্টুলাস লিভিং ইন এ ডিজার্ট এন্ড ক্যাকটি লিভিং ইন এ ডিজার্ট। টেরান্টুলা আর কি? ক্যাকটি। ক্যাকটি, তাই তো? হুম। আচ্ছা, লিখে দি দাঁড়াও।
এই যে কেকটি আর হচ্ছে কি এন্ড টেরান্টুলা। ট্যারান্টুলাস হুম, চলো তাহলে এবারে আমরা যেটা বলছিলাম যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বেসিক্যালি কি হয় না, আমাদের দৈনন্দিন যে পলিউশন গুলো তৈরি হচ্ছে বা পলিউটেন্ট গুলো তৈরি হচ্ছে, যার কারণে পৃথিবীর টেম্পারেচার দিন প্রতিদিন হচ্ছে কি তোমার বেড়ে যাচ্ছে। তো এই টেম্পারেচার বৃদ্ধিকে বলা হয় তোমার হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। আর সেই সঙ্গে দেখো যে সমস্ত কান্ট্রি গুলো পার্টিসিপেট করছে তার মধ্যে ইউএসএ হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি, হ্যাঁ, তারপর রাশিয়া রয়েছে, জার্মানি এবং ফ্রান্স রয়েছে, ঠিক আছে। তো এই বিশ্ব উষ্ণায়নের কারণে যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, ঠিক আছে, তো সেই পদক্ষেপগুলো হচ্ছে কি তোমার আহ মানে বিশ্ব জুড়ে নেওয়া হচ্ছে যাতে করে আমরা এই টেম্পারেচারটাকে হচ্ছে কি আমরা মানে কমিয়ে রাখতে পারি। তার কারণ হচ্ছে কি যদি টেম্পারেচার আস্তে 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 করে বাড়তে থাকে তাহলে পৃথিবীতে প্রাণের হচ্ছে কি তোমার সংকটে পড়বে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে কি তোমার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে সমস্ত আহ দূষণগুলো দায়ী সেগুলোকে কন্ট্রোল করানোর চেষ্টা করা হচ্ছে। তো যার এবারে এই বিশ্ব উষ্ণায়নটাকে কন্ট্রোল করানো মুশকিল ব্যাপার, কারণ তোমরা জানো যে সমস্ত দেশই কম বেশি এটার জন্য হচ্ছে কি দায়ী। তবে এর কারণে যে ফলাফলগুলো হয়ে থাকে, বরফ গলে যাওয়া থেকে শুরু করে বনভূমিগুলো জলভূমিতে কনভার্ট হয়ে যাচ্ছে, দাবানলের আশঙ্কা, বিভিন্ন ডিজিজ গুলো দেখা যাচ্ছে, আবহাওয়ার পরিবর্তনগুলো হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে জড়িত যে সমস্ত গ্যাসগুলোর নাম কি কি, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন। এবার গ্রিনহাউস এফেক্টটা কি জিনিস না, গ্রিনহাউস এফেক্টটা বলা হয়েছিল যে আমাদের যে পৃথিবী পৃষ্ঠের ট্রপোস্ফিয়ারের পরে যে তোমার কি রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। তো এই ট্রপোস্ফিয়ারে বিশেষত কি হয় না, আমাদের যে পলিউশন গুলো রয়েছে তার মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, এরা কি করছে না তোমার সূর্য থেকে আগত যে রশ্মিগুলো সেগুলোকে তারা অ্যাবজর্ব করে রেখে দিচ্ছে আর ফিরে যেতে দিচ্ছে না, তার সঙ্গে ধূলিকণাও তোমার হচ্ছে পার্টিসিপেট করছে। ফলে কি হয় না, এটা আচ্ছাদন টাইপের হিসাবে কাজ করছে বলে আমরা যেমন একটা একটা গ্রিন হাউসের সঙ্গে যদি তুলনা করি, কারণ শীত প্রধান দেশে তোমরা জানো কাঁচের তৈরি একটা ঘর তৈরি করা হয়, কি জন্য, যাতে হচ্ছে উদ্ভিদগুলো টেম্পারেচার পায় এবং তারা হচ্ছে বেঁচে থাকতে পারে। তো সেই একইভাবেই আমাদের ট্রপোস্ফিয়ারের সঙ্গে গ্রিন হাউসের মধ্যে একটা মিল রয়েছে, এই জন্য এটাকে গ্রিন হাউস এফেক্ট হিসাবে আমরা বলে থাকি। এবার এই তোমার হচ্ছে কি গ্রিন হাউসটাকে হচ্ছে কি তোমার কন্ট্রোল করার জন্য এর জন্য হচ্ছে কি তোমার বিভিন্ন চুক্তি হয়েছে, এবং এটাকে রোধ করার চেষ্টা চলছে। চলো এবার হচ্ছে কি তোমার ইউট্রোফিকেশন কি জিনিস মনে রাখবে যে ফসফেট এবং নাইট্রেট জাতীয় হচ্ছে উপাদানের ব্যবহারের তোমার হচ্ছে কারণে এরা যদিও পরিস্থিতিতে হচ্ছে কি তোমার মিশ্রিত হয়ে তোমার যে দূষণ তৈরি করছে সেটাকে আমরা কি বলছি, ইউট্রোফিকেশন। এরা মূলত কি করে না, শৈবালের গ্রোথটাকে বাড়িয়ে দেয়, জলে দ্রবীভূত অক্সিজেন গুলোকে এরা শোষণ করে নেয়, ফলে জলীয় যে সমস্ত জলজ প্রাণীগুলো রয়েছে তারা মারা যায়। এই জন্য এটাকে আমরা ইউট্রোফিকেশন বলে থাকি। তো ইউট্রোফিকেশনের কারণে তোমরা তাহলে বুঝতে পারলে যে একটা তোমার জলাশয় যে জলজ প্রাণীগুলো কিন্তু সামগ্রিকভাবে মৃত্যু ঘটতে পারে। আচ্ছা, ওজন ক্ষয় কি জিনিস তোমরা জানো যে এই যে ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলছিলাম, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে একটা পাতলা লেয়ার রয়েছে ওজন গ্যাসের। ওজন মূলত হচ্ছে কি এই O2 প্লাস ও এই দুটো কম অণু মিলিয়ে হচ্ছে তৈরি করে। তো এরা হচ্ছে কি যে লেয়ারটা তৈরি করে তার জন্য আমাদের সূর্য থেকে আগত ইউভি রে, গামা রে, আলফা রে, বিটা রে এগুলো আসতে পারে না। এরা কি করে আমাদেরকে প্রোটেকশন দেয়, জাস্ট একটা মানে ছাতার মতন আর কি। তো এটা হচ্ছে কি তোমার আমাদেরকে প্রোটেকশন দেয়, কিন্তু আমরা দিন প্রতিদিন বিভিন্ন তোমার এমন কিছু কম্পাউন্ড তৈরি করছি, হ্যাঁ, বিশেষত যেগুলো শীত তাপ নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত আমরা ইনস্ট্রুমেন্ট গুলোকে ডিসকভার করেছি, তো এই সমস্ত কম্পাউন্ড গুলো এরা সরাসরি এই ওজনকে ভেঙে O2 প্লাস ওতে কনভার্ট করে দিচ্ছে। ফলে যে ওজন লেয়ারের যে ক্ষয়টা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা ওজন ডিপ্লিশন হিসাবে
বলে থাকি। তো এই ওজোন ডিপ্লেশনের কারণে আবহাওয়ার পরিবর্তন থেকে শুরু করে জীবজগৎ এবং প্রাণী জগতের উপর সরাসরি প্রভাব পড়ছে। ঠিক আছে, তো মূলত আমরা দেখতে পাই যে উদ্ভিদ জগতে যেমন উদ্ভিদের গ্রোথ বা বৃদ্ধিটা বন্ধ হয়ে যাওয়া, বা তোমার হচ্ছে কি জননে বাধা প্রদান হয়ে যাচ্ছে, পরিব্যক্তি ঘটছে, ঠিক আছে, বা হচ্ছে তোমার যেটা মিউটেশন আমরা বলি, বা গৌণ বৃদ্ধি হচ্ছে কি তোমার কমে যাচ্ছে আস্তে আস্তে করে, প্রাণীদের চর্মরোগ থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে রিপ্রোডাকশন, এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, ওজোন ডিপ্লেশনের পরে ওজোন গ্রহর কি জিনিস না, ওজোন গ্রহর হচ্ছে কি তোমার আমাদের যে আর্থ মানে পৃথিবীর ক্ষেত্রে যে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বললাম, তার হচ্ছে কি তোমার দূরত্ব সব জায়গায় সমান নয়। মূলত দুটো মেরুতে নর্থ পোল এবং সাউথ পোলে কি হয়, খুবটাই কাছাকাছি থাকে। ফলে এই যে ফারমেন বলে বিজ্ঞানী, তিনি প্রথম ডিসকভার করলেন আটলান্টিকাতে, যে অ্যাটলান্টিক তোমার হচ্ছে আটলান্টিকাতে তিনি তারা দেখলেন, আহ, তাদের টিম দেখলো যে ওখানে একটা ছিদ্র টাইপসের হচ্ছে, যার মধ্য দিয়ে কিন্তু সূর্য থেকে আগত ইভি রে গামা রে গুলো প্রবেশ করছে পৃথিবীতে। তো তিনি তখন হচ্ছে কি তোমার এটাকে পাবলিশ করলেন, জনসমক্ষে তুলে ধরলেন, যেটাকে ওজোন হল বা ওজোন গ্রহর নামে পরিচিত। তো এটাকে হচ্ছে কি তোমার কন্ট্রোল করার জন্য মন্ডেল প্রটোকল তোমার হচ্ছে কি করা হয়, যাতে হচ্ছে কি বিভিন্ন ওজোন ধ্বংসকারী যে সমস্ত হচ্ছে কি তোমার পদার্থগুলোকে আমরা কমিয়ে আনতে পারি। চলো, এবার হচ্ছে অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি কি জিনিস, এটাও তোমরা পড়েছো সবাই, যে আমরা এমন কিছু গ্যাসেস সাবস্টেন্স হচ্ছে তৈরি করছি, যেগুলো মূলত হচ্ছে কি তোমার সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা হচ্ছে কি তোমার বৃষ্টি জলের সঙ্গে মিশ্রিত হয়ে বিভিন্ন অ্যাসিড তৈরি করছে, মূলত H2SO4, HNO3, HCl। তো এরা যখন তৈরি হচ্ছে, এরা বৃষ্টির জলের পিএইচটাকে 4.65 এর নিচে নামিয়ে নিয়ে আসে। ফলে এদের পিএইচটা হচ্ছে যেহেতু তোমার হচ্ছে কি অনেকটা নিচের দিকে নামছে, তাহলে এই জন্য সেটাকে আমরা অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি আমরা বা অম্ল বৃষ্টি হিসাবে আমরা বলে থাকি। তো এরও হচ্ছে কি তোমার বিভিন্ন তোমার হচ্ছে কি প্রতিক্রিয়া রয়েছে, তোমরা জানো যে এরা তোমার বিশেষত যে আমাদের স্মৃতিসৌধগুলো রয়েছে, মনুমেন্ট গুলো রয়েছে, এগুলোকে ধ্বংস করে দিচ্ছে, প্লাস উদ্ভিদ এবং বিশেষত যারা মানে যারা হচ্ছে কি মানে মাইক্রোবস বা হচ্ছে কি যারা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, এদেরও গ্রোথটা হচ্ছে কি তোমার এদের দ্বারা ইনহিবিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে কি বায়ু দূষক। বায়ু দূষক হচ্ছে কি দেখো, যে বায়ুকে দূষণকারী যে সমস্ত পদার্থ, সেটাকে আমরা বায়ু দূষক বলে থাকি। মুখ্য বায়ু দূষক এবং গৌণ বায়ু দূষক। মুখ্য হচ্ছে কি যারা কোনো একটা উৎস থেকে সরাসরি হচ্ছে কি তোমার পলিউশন করছে, আর তোমার হচ্ছে গৌণ বায়ু দূষক হচ্ছে কি তারা যারা হচ্ছে কি অনেকগুলো এই মুখ্য বায়ু দূষক মিলে গিয়ে যে দূষক পদার্থ তৈরি করছে, তাকে আমরা গৌণ বায়ু দূষক হিসাবে বলছি। এবার প্রগৌণ বায়ু দূষক কাকে বলে না, মানুষের হচ্ছে কি বিভিন্ন কার্যকলাপের কারণে প্রাকৃতিক উপায়ে হচ্ছে কি তোমার হচ্ছে কি কিছু তোমার হচ্ছে কি সাবস্টেন্স তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে কি আমরা সেগুলোকে প্রগৌণ বায়ু দূষক বলি, যেমন পারদ, অ্যাসবেস্টস, ক্যাডমিয়াম, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলে থাকি। আচ্ছা, এবার হচ্ছে কি গৌণ বায়ু দূষকের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ধোঁয়াশা, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এগুলো হচ্ছে কি তোমার গৌণ বায়ু দূষক হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে হচ্ছে বায়ু দূষকের কিছু নাম রয়েছে, দেখো SO2, NO2, এগুলো বোঝানোর কিছু নেই, জাস্ট তোমরা পড়ে নেবে যে কোথা থেকে তৈরি হচ্ছে, মানে ওদের উৎস কোথায় এবং কি এরা তোমার হচ্ছে কি প্রভাব তোমার হচ্ছে কি ঘটাচ্ছে, সেই জিনিসগুলো একটু পড়ে নেবে। আচ্ছা, এবার হচ্ছে কি এখানে একটা জিনিস মনে রাখবে যে ফটোকেমিক্যাল স্মোক, এটা মনে রাখবে যে এই যে প্যারক্সি অ্যাসিডের নাইট্রেট তৈরি হয়, ঠিক আছে, এই প্যারক্সি অ্যাসিডের নাইট্রেট এরা কি করছে দেখো, হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন অক্সাইড, ওজোন, অ্যালডিহাইড এবং আলোর উপস্থিতিতে এরা এক ধরনের মিশ্রিত গৌণ দূষক তৈরি করে, যেটাকে আমরা ফটোকেমিক্যাল স্মোক বা আলো রাসায়নিক ধোঁয়াশা হিসাবে বলে থাকি। ঠিক আছে, এফরেস্টেশন কাকে বলে, যে কোনো যে স্থানে কোনো একটা তোমার কোনো ভেজিটেশন ছিল না বা কোনো হচ্ছে কি তোমার উদ্ভিদ গোষ্ঠী ছিল না, সেখানে যদি আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করে সেখানে যদি আমরা ফরেস্ট তৈরি করার চেষ্টা করি, তখন তাকে এফরেস্টেশন বলা হয়। আর তোমার হচ্ছে কি NAEB পুরো নাম তোমরা মনে রাখবে, এটার পুরো নাম হচ্ছে কি ন্যাশনাল এফরেস্টেশন এন্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড, 1922 সালে তৈরি করা হয়েছে। এরা মূলত হচ্ছে কি তোমার বিভিন্ন জঙ্গল তোমার হচ্ছে বিনষ্ট যাতে না করা হয় তার বিরুদ্ধে এরা হচ্ছে কাজ করে, এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলো প্রজেক্ট যেগুলো হচ্ছে কি চলে আসে, সেই প্রজেক্ট গুলোকে এরা দেখভাল করে।
ডিফরেস্টেশন তোমরা জানো, যদি আমরা কোন একটা মানে নন সাইন্টিফিক বা অবৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কোন একটা ফরেস্টকে ধ্বংস করে ফেলি তখন তাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন। বায়োস্ফিয়ার রিজার্ভের নামগুলো মনে রাখবে। নীলগিরি হচ্ছে আমাদের ভারতের প্রথম হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কর্ণাটকে রয়েছে। নন্দা দেবী উত্তরাঞ্চল। গুলফ অফ মান্নার যেটা তামিলনাড়ুতে রয়েছে। অগাস্ট মালাই যেটা কেরালাতে রয়েছে। সুন্দরবন তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গতে রয়েছে। পাঁচমারি যেটা মধ্যপ্রদেশ। মানস আসাম। কাঞ্চনকন্যা যেটা রয়েছে সিকিমে। ননরেক রয়েছে তোমার মেঘালয়ে। গ্রেট নিকোবর আন্দামান নিকোবরে রয়েছে। সিমলিপাল উড়িষ্যা। ডিব্রু সাইথোয়া রয়েছে আসামে। দেহাং দেবাং রয়েছে অরুণাচল প্রদেশ। আর হচ্ছে কি তোমার আহ এনাচ কুমার বা অমরকন্টক যেটা রয়েছে ছত্তিশগড়ে রয়েছে। রামসার কনজারভেশন মনে রাখবে যে ইরানের রামসার অঞ্চলে 50টি দেশের বিজ্ঞানীরা মিলে 1971 খ্রিস্টাব্দে আহ বিভিন্ন দেশের যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে তাদের বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য যে কনজারভেশন সিস্টেম তৈরি করা হয়েছিল সেটাকে রামসার কনজারভেশন আমরা বলে থাকি। আমাদের ভারতে এরকম রয়েছে, দেখো চিল্কা উড়িষ্যাতে রয়েছে, লোকটাক মণিপুর, সম্বর রাজস্থান, উলার হচ্ছে কি জম্মু কাশ্মীর। এগুলো সব এগুলো হচ্ছে তোমার রামসার অঞ্চল নামে পরিচিত। চিপকো আন্দোলন মনে রাখবে 1973 খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণা চণ্ডীপ্রসাদ ভট্টের নেতৃত্বে যে সমাজ আন্দোলন মানে পরিবেশ বাঁচাও আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে চিপকো আন্দোলন, এটা মাথায় রাখবে। ভারতের কয়েকটা হচ্ছে কি এন্ডেঞ্জার স্পিসিসের নাম মনে রাখবে। রাহুল পিয়া, ড্রোসেরা, অ্যাট্রোপা নিপেন্থাস, ঠিক আছে। তারপর হচ্ছে কি তোমার অ্যালোভেরা, এই সমস্ত স্পিসিসের নামগুলো মনে রাখবে যেগুলো এন্ডেঞ্জার। জল দূষণের কারণে কিছু ডিজিজের নাম মনে রাখবে। মিনামাটা হচ্ছে পারদ, ইটা হচ্ছে কেডমিয়াম, ব্ল্যাকফুট ডিজি হচ্ছে আর্সেনিক, নগ্নি ডিজি হচ্ছে কি তোমার ফ্লোরাইড, ঠিক আছে। কিছু তোমার হচ্ছে কি সম্মেলনের নাম মনে রাখবে যেগুলো হচ্ছে কি তোমার তোমার হচ্ছে পরিবেশের বিভিন্ন যে অবক্ষয়কে রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে সংগঠিত হয়েছিল। কিছু তারিখ এবং সাল মনে রাখবে যেগুলো হচ্ছে কি আমাদের পরিবেশটাকে সংরক্ষণ করার জন্য বা পরিবেশকে বাঁচানোর জন্য আমাদের পদক্ষেপ কিছু নেওয়া হয়েছে সেগুলো মনে রাখবে। আচ্ছা, ঠিক একইভাবে পরিবেশ দূষণ রোধের জন্য 4টি আইন ফেমাস রয়েছে। প্রতিরক্ষা আইন, পরিবেশ প্রতিরক্ষা আইন, কীটনাশক আইন, জল আইন, বাতাস আইন। এগুলো হচ্ছে কবে থেকে করা হয়েছিল সেই জিনিসগুলো মনে রাখবে। আর ফাইটোরিমিডিয়েশন ব্যাপারটা কি জিনিস একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যে যখন আমরা কোনো মাইক্রোবসকে কাজে লাগিয়ে পরিবেশ কে হচ্ছে কি আমরা জীবাণুমুক্ত করছি বা পরিবেশের যে পলিউটেন্ট গুলোকে আমরা পলিউশন ফ্রি করছি, তখন সেই ঘটনাটাকে আমরা কি বলে থাকি, ফাইটো রিমিডিয়েশন, ঠিক আছে। জৈব বিবর্ধন তোমরা জানো সবাই, যে আমরা কৃষিক্ষেত্রে যে সমস্ত কীটনাশক গুলো ব্যবহার করি তাদের উপাদান হিসাবে ডিডিটি, বিএইচসি, অল্ড্রিন থাকে। এরা খাদ্য সম্পর্কের মাধ্যমে এরা ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন হয়ে সর্বোচ্চ শ্রেণী খাদ্যকে গিয়ে পৌঁছায়, এবং সর্বোচ্চ শ্রেণী খাদ্যকে এরা হচ্ছে কি তোমার এদের কনসেন্ট্রেশন বাড়লে তখন কি হয় না, সেখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে ফেলছে, যে ঘটনাটাকে আমরা কি বলে থাকি, জৈব বিবর্ধক বা বায়োম্যাগনিফিকেশন। আচ্ছা, জলাভূমিকে পরিবেশের বৃক্ষ বলা হয় তোমরা জানো। যেমন বৃক্ষ আমাদের হচ্ছে কি দূষিত পদার্থগুলোকে ইউরিনের মাধ্যমে তোমার হচ্ছে কি বাইরে বার করে দিচ্ছে, ঠিক একইভাবে জলাভূমিও বিভিন্ন দূষিত পদার্থগুলোকে ডিজলভ করে পরিবেশকে তোমার হচ্ছে কি রক্ষা করছে। তো এই জন্য আমরা জলাভূমিকে পরিবেশের বৃক্ষ আমরা বলে থাকি, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে কি আলোচনা। আমি পরের দিকের গুলো হচ্ছে খুব তাড়াতাড়ি বললাম এই কারণ এইগুলো তেমন কিছু বোঝার জিনিস নয়, এগুলো জাস্ট পড়ে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে বলে ফেললাম। বাট যে জিনিসগুলো আমি আগে বললাম সেই জিনিসগুলো একটু ভালো করে পড়বে, কারণ সেই জিনিসগুলো হচ্ছে বোঝার জিনিস ছিল, সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। আর একটা ঘোষণা হচ্ছে, কালকে ক্লাস হবে না, ঠিক আছে। কালকে 25শে ডিসেম্বর আছে তোমরা জানো। সবাইকে মেরি ক্রিসমাস। তোমরা কালকে দিনটা হচ্ছে কি একটু রেস্ট নাও, ঠিক আছে, আমাকে একটু রেস্ট দাও। কালকে তা ছুটি থাকছে। পরশু দিন হচ্ছে কি ক্লাস সম্ভবত হবে, যদি না হয় আমি গ্রুপে বলে দাও, কিন্তু তার বাকি দিনগুলো হচ্ছে ক্লাস হবে, ঠিক আছে। শুনতে পেলে তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে। ঠিক আছে, তোমরা তাহলে হচ্ছে কি লেফট করে যাও।